15 বছর 4 মাসের মেয়েকে যারা 21 বছর করেছে তাদের সবাইকে যারা এটা করছে বিয়ে পড়াইছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। ওই ছেলেটাকেও গ্রেপ্তার করা উচিত। ঘর ভাঙছে যারা তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে শেল্টার যারা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। যারা এরকমভাবে তাদেরকে সহযোগিতা করছে তাদের সবাইকে গ্রেপ্তার করা উচিত আমি মনে করি। এটা একটা মেয়ের জীবন শেষ, তার মান সম্মান সব শেষ। আমি মনে করি কোটি কোটি টাকা তার ওদের সবার বিরুদ্ধে যতজন ঘর ভাঙছে যারা পক্ষপাত প্রত্যেকের নামে 2 কোটি করে অথবা 1 কোটি করে কমপক্ষে মানহানি মামলা করা উচিত ওই মেয়েটাকে। অবশ্যই আপনারা প্রতিজনের নামে 1 কোটি করে আপনারা মানহানি মামলা দেন ওই মেয়েটাকে, আমি বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা সকলেই অবশ্যই অবগত, আপনারা দেখেছেন যে শ্রীপুরের ইমাম সাহেবের যে ঘটনা, সেখানে দ্বিমুখী আচরণ করা হয়েছে। কেন দ্বিমুখী আচরণ, দ্বিমুখী প্রচার হবে কেন? সত্যকে ওই একটা শ্রেণী আছে, তারা সবসময় এটা সত্যকে ডাকার জন্য, সত্যকে গোপন করার জন্যই তারা কি করে, দ্বিমুখী আচরণে ব্যস্ত থাকে। সত্যকে গোপন করার জন্য, সত্যকে যাতে মানুষের মধ্যে বিভ্রান্ত যাতে মানুষ হয়ে যায়, সেই জন্য ওই ইমাম সাহেবের মেয়েটাকে দেখেন নাই, বিয়ে হয়েছে, এরপরে নিজে পলা গেছে, এরপরে সেই নিজেই যা করছে সব নিজেই করছে। এরপর বিয়ের অবস্থাও তৈরি আপনাদের দেখছেন, আপনারা বিয়ের তার ডকুমেন্টস সেটাও দেখাইছে যাদের সামনে। অর্থাৎ দ্বিমুখী প্রচারণা, দ্বিমুখী মানে মানুষের কাছে প্রচার ভিডিও, দ্বিমুখী মানুষের কাছে ডকুমেন্টস তারা প্রকাশ করে। কত ডেঞ্জারাস আমাদের দেশের উপরের লেভেল বলেন, নিচের লেভেলের বলেন, সব লাইনের লোক কত মারাত্মক ডেঞ্জারাস আপনারা দেখেন। আমাদের অনেক কিছু আছে, হুজুগে বাঙ্গাল একটা কথা আছে। এরপর আরেকটা আছে, আমাদের ভাষা জ্ঞান নিয়ে আমাদের অনেক ওলামা একরাম আছে, অনেক জনসাধারণ আছে, অনেক মানুষ আছে, ওই যে যায় বলে সব বিশ্বাস করে। এখন সকালে বলছি, মনে করেন মেয়েটাকে অপহরণ করে নিয়ে গেছে, বিশ্বাস করছি, হ্যাঁ ঠিক আছে, ওপরে এই সবাই পোস্ট দেওয়া শুরু করছে। এবার আবার মনে করেন সন্ধ্যা, আবার মনে করেন বলছে মেয়েটাকে কি এই বিয়ে হয়েছে, তাদের সাথে প্যাম্পিরিতে লাইন আছে, নিজে সেই স্বইচ্ছে গেছে, আবার এর বিপক্ষে লাগছে। গাজীপুরের ওই মহিবুল্লাহ মিয়াজি মাদানি বলা হয়, তার সাথে যেমন হুবহু আচরণ হয়েছে মেয়েটার সাথে এমন হয়েছে। ওইখানেও সিসিটিভি দেখাইছে, সিসিটিভির বিভিন্ন ফটোজগল দেখাইছে, ম্যাচিং করছে, এই করছে, সে করছে। এখন এই মেয়ের ক্ষেত্রেও সিসিটিভি দেখাচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। কি সিসিটিভি ফুটেজের মধ্যে ওই মেয়েটা কি সেই মেয়ে না অন্য কোন মেয়ে, সেটার তো বুঝার বিষয়। এটার আর তাগিদ নেই। আমাদের দেশের মানুষ এত ভাষা উপরের জ্ঞানগুলো নিয়ে চলে, ভিতরে কি হচ্ছে এই জন্য মানে 10টা জিনিস আপনি মিসিং করলে, 10টা জিনিস মিলেলেই তো আপনার জিনিসটা বের হয়ে যাচ্ছে। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে কি হয়, উপরের লেভেল বলেন, নিচের লেভেল বলেন, তারা কি করতে না পারে, সত্যকে মিথ্যা করতে যে পারে না, এটা কেমনে বুঝলেন? আর মিথ্যাকে সত্য যে করতে পারে না, এটা কেমনে বুঝলেন? আপনারা বিশ্বাস করিলাম যে যাই বাইরের একটা দেয় আপনারা বিশ্বাস করিলাম। এ আমাদের একটা খারাপ অভ্যাস। আপনার আজকে এত বছর আপনাদের এখনো বুঝি বিবেক বুদ্ধি বুঝি, মাথা ব্রেন বুঝি এখনো খোলে নাই, চোখ বুঝি এখনো খোলে নাই, এখনো বুঝি জাতি বুঝি এখনো অন্ধ, যে যাই বলে বিশ্বাস করে ফেলেন। একজন আলেমের কথা বিশ্বাস নাই, ওই জাহিল মূর্খ যারা এগুলা নিয়ে ঘাটাঘাটি করে, যারা এগুলা নিয়ে উলট পাল্ট করে, সত্যকে মিথ্যা বানা, তাদের কথা বিশ্বাস করে ফেলছে। যারা এটার মধ্যে পরাদর্শী তাদের কথা বিশ্বাস করেন, একজন আলেমের কথা বিশ্বাস নেই, একজন মাদ্রাসার ছাত্রীর কথা আপনারা বিশ্বাস করতে পারলেন না। আশ্চর্য, কিন্তু কি এক আজব কাহিনী। জাতি কি পরিমাণ, কত আর ধোঁকা খাবেন। ওই শ্রীকল ইমাম সাহেবের গাজীপুরে দেখেন নাই, ভুলে গেছেন? কত কিছু নাটক হইল, ওই গাজীপুরের সে মেয়ে কত কিছু নাটক হইল, ভুলে গেছেন? এরপরে কেমন আপনারা বিশ্বাস করেন, আমার মাথায় ধরে না। সবসময় ওলামা একরামের কথায় বিশ্বাস রাখবেন। ওলামা একরাম হয়তো 2 নম্বরে জানে না, তারপরে লকতি বকতি জানে না, তারপরে এরকম কথা বানাইতে পারে না, মিথ্যের আশ্রয় নিতে পারে না। সেই জন্য তারা কি করে না, অনেক সময় মানুষ এগুলা ওদেরকে বুঝে নিতে পারে না। আর যারা মনে করেন যারা মিথ্যাবাদী, চোর মিথ্যাবাদী, তাদের লকতি বকতি অনেক কিছু ওরা জানে, কেমনে কোনটা করতে হয়। ওরা লকতি মানুষদেরকে মনে করেন দেখেন না, মানুষদেরকে কিভাবে ধুলার মধ্যে পালাই দেয়, বিভ্রান্তির মধ্যে তারা পালাইতে জানে। এই
শ্রীপুরের এই মেয়েটার, এই ইমাম সাহেবের মেয়েটার কাণ্ডটাকে বিভ্রান্ত, যা থেকে একটা বিভ্রান্ত করার জন্য এই কাহিনীগুলো করছে। আপনারা বুঝেন না কিছু। তার বিয়ের অবস্থা তৈরি করছে, সে নিজের ইচ্ছা চলে গেছে, মোবাইলের বিষয়, এগুলো আপনারা কিছু বুঝেন না। আপনারা কি এখনো কি দুধ কলা খান? আপনারা জাতি এখনো দুধ কলা খায়। অনেক আলেম ওলামা আছে বাসা জ্ঞান নিয়ে থাকে, ওরাও দুধ কলা খায়। কেন? মানুষ ইমানদার তো একবার, দ্বিতীয়বার ধোঁকা খায় না, এটা মাথায় রাখবেন। ইমানদার ধোঁকা দ্বিতীয়বার খায় না, ওই জন্য এগুলো লক্ষ্য রাখবেন। আপনারা দেখেন আমাদের দেশে কত কিছু রে, না রে হাঁ করতে পারে, না রে হাঁ করে, হাঁ রে না করতে পারে। আপনি কারা করে এগুলো বুঝেন না আপনারা? এগুলো বুঝেন না এখনো? এগুলো কেন হয় বুঝেন না? কেন হয় বুঝেন না কেন? হায় হায় হায়, দুঃখ, আশ্চর্য। জাতি এখনো অন্ধ, জাতি এখনো অন্ধ। অল্প কিছুদিন আগে না, অল্প কিছুদিন আগে না আপনারা অনেক বিভ্রান্তের মধ্যে পড়ছেন, এরপরও আপনারা আবার ভুলে গেছেন। গাজী সাহেবের ওই গাজীপুরের যে মহিবুল্লাহ মিয়াজির যে কাহিনী হয়েছে, হুবহু মেয়েটাকে নিয়েও এইভাবে এই পরিস্থিতি, এই কাণ্ডগুলো হয়েছে। দেখেন আপনারা মিলে দেখেন, বুঝেন না কিছু। একটাকে ডাকার জন্য আরেকটা তৈরি করে দেয়। আপনারা আমাদের দেশে দেখেন না, কোথাও যদি কেউ সমাবেশ একটা ডাকে, সেখানে আবার কি একটা সমাবেশ ডাকে আরেকজন, এটা কৌশল। তো এখানে সমাবেশ দেখছে আজকে অনেক আগের থেকে সমাবেশ, আরেকজনের সমাবেশ দেখছি, তখন প্রশাসন কি করে? এখানে 144 দ্বারা দাঁড়িয়ে। কেন বুঝুন না? কেন 44 দ্বারা দাঁড়াবে? যাতে পরবর্তীতে যে সমাবেশ দেখছে তাকে গ্রেপ্তার করো, তাকে ধরো, তাকে পিটাও। কেন? এটা এটা সে তো বিভ্রান্ত করার জন্য এটা করছে। এখন আমার কথা হচ্ছে, আমি জ্ঞানী মহল, উচ্চ যারা সৎ মানুষদের কাছে আমার দাবি, সত্যিকারের প্রশাসনের কাছে আমার দাবি, সৎ প্রশাসনের কাছে আমার দাবি, ওদের কাছে আমার আবদার, আমি তাদেরকে বলছি, যারা এইটাকে নাটক সাজায়, যে পরবর্তীতে নিউজ করছে যে তার বিয়ে হয়েছে, এরপরে তাকে সেই স্বইচ্ছা গেছে। আচ্ছা আপনারাই বলেন তো, স্বইচ্ছা পয়লা বৈশাখে মাদ্রাসা খোলা ছিল অবশ্যই, তো মাদ্রাসার থেকে সেই মাদ্রাসায় যাবে না, বাইরে থেকে তো স্বইচ্ছাই সেই বাইরেছে। মাদ্রাসায় যাওয়ার জন্য বাইরে থেকে স্বইচ্ছা বাইরেছে না, তো রাস্তার থেকে ধরে নিছে। বুঝেন না আপনারা? স্বইচ্ছাই তো বাইরে থেকে বাইরেছে পয়লা বৈশাখে। মাদ্রাসা যাইতে হলে কি কেউ কেউ অন্য জোর করে নেয় নাকি? স্বইচ্ছাই মাদ্রাসা যাইতেছে, স্বইচ্ছাই তো বাইরে থেকে বের হয়েছে, মাদ্রাসায় যাইতেছে বা মাদ্রাসাত গেছে, ওই তখন সেখান রাস্তার থেকে তো তাকে তুলে নিয়েছে। এটা বুঝেন না আপনারা? এটা বুঝে আবার বুঝাইতে হয়। এত বোকা হইলে কি দেশে চলা যায়? সেখান থেকে রাস্তার থেকে তাকে নিয়ে গেছে, মাদ্রাসা যাইতেছে সেখান থেকে রাস্তার থেকে নিয়ে গেছে, অথবা মাদ্রাসার থেকে আসতেছে তখন রাস্তার থেকে নিয়ে গেছে। এটা কি বেকিং কি বাঙ্গিচুরি বলতে হয় নাকি? বলদের না বাঙ্গিচুরি বলতে হয়? জাতি কেমনি এত বলদ হয়? এত প্রকৃতি ইমানদার তো এতবার দোকা খায় না, একবার দোকা খাবে ইমানদার। ইমানদাররা একবার দোকা খায়, আর দ্বিতীয়বার দোকা খাবে না। এখন তো আমি তো মনে করতেছি ইমানদারের ভিতরে তো এখন সন্দেহ লাগতেছে, ইমানদার কেন বারবার এতবার দোকা খাবে? একবারে তো বুঝে, যাদের কাছ থেকে একবার আপনার অপরাধ পাবেন, মনে করবেন তার কাছ থেকে কি আপনি ভালোর আশা আর জীবনে আশা করা এটা ভুল। আচ্ছা বলেন তো, মেয়ের ভালো কথা, মেয়ে স্বইচ্ছা গেছে। আমাদের দেশে কোনো ছেলের সাথে কোনো মেয়ে যদি প্রেম প্রীতি করে, যদি এটা কি ঘর ভাঙি নেয় নাকি? মোবাইলে যোগাযোগ, মোবাইলের দেশ, মোবাইলের সময় মোবাইলে যোগাযোগ করি, তারা সিস্টেমে বের হয়ে যায়, নাকি ঘর ভাঙি নিতে হয়? এটা বুঝেন না? কয়দিন আটকে রাখবে? তারপরে বুঝেন না মাথার বিদ্যে কি আমাদের সবার কি গিলু নাই? আপনারা বিপক্ষে আবার কেন পোস্টটা দিলেন? যারা দিয়েছেন ওই মেয়ের বিপক্ষে কেন পোস্টটা দিলেন? আলমের বিপক্ষে কেন পোস্টটা দিলেন? আপনারা জানেন না আমাদের দেশে কি হয়? তিলের তাল বানা, সত্যের মিথ্যা বানা, মিথ্যার সত্য বানা। আপনারা জানেন না? নির্দোষ মানুষ কি হয়? রায় পায় না। দোষী মানুষরাই কি হয়? মুক্তি পায়। নির্দোষ মানুষরা কারাগারে থাকে। দেখেন না? এগুলো বুঝেন না কিছু? যে যাই বলে সবগুলো আপনারা বিশ্বাস করে বসে থাকেন। ইমানদাররা যারা, এরা তো চিন্তা করবে, এরা চিন্তা করবে, ভাবনা করবে, তারপর একটা কথা বলবে। তাহলে বলেন, তাহলে ওই সেখানে হে বিতি মেয়ে, ভালো কথা, হে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ছেলের সাথে, তাহলে এটা কি নতুন করে জায়েজ হচ্ছে? নতুন করে জায়েজ হচ্ছে, নতুন করে এটা ইয়ে হচ্ছে, যার স্ত্রী সেই তার ঘর বাড়ি ভেঙ্গে সুরে
ওইখান থেকে ভেঙে নিয়ে যেতে পারবে। এটাই না, এটা হইল আপনাদের সবার, আপনাদের আইন, আপনাদের কি নিয়ম, দেশের আইন। দেশে প্রশাসন নাই, দেশে সালিশদার নাই, দেশে আইন আদালত নাই। যদি দিচ্ছে না ভালো কথা, ঠিক আছে, এর বই যদি হয় দিচ্ছে না, তাইলে সে মামলা করবে। আইন আছে আদালতে, সেখান থেকে সে নিবে। ঘর ভাঙিনেও মানে এটা সুরুত করতেছে না। যারা তার পক্ষ নিয়েছে, আমি মনে করি তাদেরকে, ওই ছেলের পক্ষে যারা নিয়েছে, ঘর ভাঙার পক্ষ যারা নিয়েছে, তাদের সবাইকে, যারা ঘর ভাঙছে, যারা মেয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, মেয়ের বাপের বিপক্ষে অবস্থান নিয়েছে, ছেলের পক্ষ অবস্থান নিয়েছে, এরাই সবাই জড়িত। ওদের সবাইকে গ্রেপ্তার করে সকল মানুষের সামনে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত, তাদের বিচার করা উচিত আমি মনে করি। ওই জন্য সকল ইমানদারদেরকে, সকল মুসলিমদেরকে, সকল আলেম সমাজকে গর্জে ওঠার অবশ্যই দরকার। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। একটা ঘটনাকে যখন প্রশ্রয় দেওয়া হয়, হাজার ঘটনা তৈরি হয়, সৃষ্টি হয়। সেই জন্য আমাদের দেশে এত অস্থিরতা, একটার পর একটা। শুধু এটার জন্য আমি মনে করি বড়রাই দায়ী, অন্যরা দায়ী নয়। কারণ অন্যায় অপরাধ করলেও ছাড় পেয়ে যায়, টাকার মাধ্যমে হোক, বড়দের মাধ্যমে হোক, উপরের লেভেলে হোক, যেভাবে হোক। আর যারা নির্দোষ তারা ছাড় পায় না, কারণ তার মামু খালু নাই। সেই জন্য এরকমভাবে আপনাদের মনে করেন সেই বিবাহ করছে, ভালো কথা। তো সেই বিবাহ করছে, তাইলে আমাদের দেশের আইনে আছে না, এই নাবালিকা মেয়েকে যে বিয়ে করছে, বয়সও তার বিয়ের বয়স হয় না আমাদের দেশীয় আইন অনুযায়ী। আমাদের দেশীয় আইন অনুযায়ী তার বিয়ে যে হয় নাই, দেশীয় আইন অনুযায়ী সেই অপরাধী করছে, ছেলেটাতে অপরাধ করছে। তো যারা তার পক্ষপাতিত্ব করছে, আমি বলি যে করুক তাকে গ্রেপ্তার করা উচিত। কারণ দেশের আইন অনুযায়ী সে তো ওর পক্ষপাতিত্ব করছে, ছেলের পক্ষপাতিত্ব করছে। যারাই করছে এটাকে, যারাই সাজাইছে, 15 বছর 4 মাসের মেয়েকে যারা 21 বছর করেছে, তাদের সবাইকে, যারা এটা করছে, বিয়ে পড়াইছে, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। ওই ছেলেটাকেও গ্রেপ্তার করা উচিত। ঘর ভাঙছে যারা, তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে শেল্টার যারা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। যারা এরকমভাবে তাদেরকে সহযোগিতা করছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা উচিত আমি মনে করি। এটার জন্য কঠিন আপনারা গর্জে ওঠা দরকার, কঠিন আন্দোলন করা উচিত। একটা মেয়ের জীবন শেষ, তার মান সম্মান সব শেষ। আমি মনে করি কোটি কোটি টাকা তার ওদের সবার বিরুদ্ধে, যতজন ঘর ভাঙছে, যারা পক্ষপাতী, প্রত্যেকের নামে 2 কোটি করে অথবা 1 কোটি করে কমপক্ষে মানহানি মামলা করা উচিত ওই মেয়েটাকে। অবশ্যই আপনারা প্রতিজনের নামে 1 কোটি করে আপনারা মানহানি মামলা দেন ওই মেয়েটাকে, আমি বলছি। এরপরে তাইলে দেশের আইন লঙ্ঘন করছে, বাড়িঘর অস্ত্র নিয়ে ঘর বাড়ি লুট এবং হামলা করে দরজা ভেঙে মেয়েটা নিয়ে গেছে। তাহলে কত বড় জালিম। আজকে এতক্ষণ পর্যন্ত আমাদের দেশীয় 3 দিন লাগছে প্রশাসনের লোক তাকে বের করে আনতে, কি আশ্চর্য। অথচ আমাদের দেশে আমরা দেখি অনেক সময় এই ইয়াবা, গাঞ্জা, তারপরে এরকম অনেক সময় দেখি মাছের পেটের থেকে ইয়াবা বাইর হয়ে যায়, এরকম অনেক সময় বাইর করতে পারে। অনেক সময় দেখি কবুতরের পেটের থেকে ইয়াবা, গাঞ্জা বাইর করে, মাসাল্লাহ। এরপর আবার দেখি ফ্যাটের ভিতরে স্বর্ণ খাই, অনেকে বিদেশ থেকে আসে, ওইখান থেকে অনেকে বাইরে খাইছে, এয়ারপোর্টে দৌড়ছে, এগুলা পায়খানা করাই পর্যন্ত বাইর করাইছে। এরকম অনেক কিছু দেখি, এগুলো সবগুলো বাইর করতে পারে। কিন্তু 3 দিন হয়ে গেছে, মেয়েটাকে বাইর করতে 3 দিন লাগছে, তাও পরে চাপ দেওয়ার পরে বাইরে হয়েছে। এটা কি? এটা তো আমার মাথা ধরে লাগছে, কি এক আশ্চর্য ব্যাপার। তাহলে তার এতগুলা দেশীয় আইন লঙ্ঘন করলো, অপরাধ করলো, অন্যায় করলো, এখনো ওই সেইগুলা যারা অপরাধের সাথে জড়িত ওদেরকে গ্রেপ্তার করে না, কয়েকজনকে শুধুমাত্র ধরছে। তাহলে বুঝেন, তাহলে এটাকে আমরা যদি আজকে একটা অন্যায়কে যদি আমরা কোনোভাবে দাবাসাবা দিই, কোনোভাবে সারি যাই, তাহলে ভবিষ্যতে কি অবস্থা হবে, আরও দিন দিন বাড়বে। আমি বলি এটা কোনো দল নয় এমন করে। যারা অন্যায় অপরাধের সাথে জড়িত তারা কোনো দলের লোক হইতে পারে না, এটা তার অভ্যাস, এটা তাদের চরিত্রই এমন। ওই সমস্ত লোকগুলোকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। তাহলে দেখেন, আজকে যদি ওলামা একরাম যদি হইতো, আলেম যদি এরকম কাউকে যদি শুধু সাধারণত আলেম যদি কোথাও যদি বিয়ে করছে, এরকম কোনো এই জাতীয় মেয়েকে 15 বছর হোক 16 বছরের মেয়েকেও যদি বিয়ে করে যায়, ওখানে যায় গ্রেপ্তার, ওখানে বিয়ে বাধা দেয়, সেখানে যে বিয়ে বাধা দেয়, কি এক আশ্চর্য। সেখানে বিয়ে বাধা, ওখানে বিয়ে পণ্ড।
না, এটা তো তার বাল্য বিবাহ হচ্ছে, বিয়ে হইতে পারবে না, তাকে বাধা, তার গ্রেপ্তার, হুজুর হুজুর গ্রেপ্তার, দাড়িওয়ালাকে গ্রেপ্তার। এটা অন্যায় করছে রাষ্ট্রীয় আইন। এখন এখানে অন্যায় করে নাই, ঘর ভাঙছে অন্যায় হয় না, দরজা ভাঙছে অন্যায় হয় নাই, অস্ত্র নিয়ে গেছে অন্যায় হয় নাই, এরপরে আর বাল্য ছোট মেয়েকে বিবাহ করছে জোরপূর্বক, তারপরে এটা সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয় নাই তার পক্ষে। কেন আসেন, তাইলে এরকমভাবে ওলামা একরাম যদি কোনো আলেম যদি দুই বিয়ে করে, তার বিরুদ্ধে কি ভাইরাল, কি পোস্ট, কি মিডিয়া, মিডিয়ার শেষ নাই, মিডিয়ার শেষ নাই, কত মিডিয়া চলে আসে। দুই বিয়ে করছে, হায় রে, মেয়ে একটার সাথে কথা বলছি না, একটা ক্যামেরা একটা করে ছাড়ি দেবে। আবার কেউ যদি নাও থাকে, ওই এডিটিং করেই জন্য ছাড়বো, হুজুর একটার সাথে হুজুর একটার সাথে মেয়ে একটারে মিলে দিব, এটারে কি এডিটিং করে হইলো, কি করে ছাড়ি দেয়, AI দিয়ে হইলেও ছাড়তে হবে, কিছু করার না। হুজুর হুজুর হইলে এই হলো সমস্যা, হুজুর হইলে সমস্যা, কথা বুঝতে হুজুর দুই বিয়ে করলেও সমস্যা, হুজুর বিয়ে না করলেও সমস্যা, এই কোনো নারীর সাথে বসে কথা বলছি তাও সমস্যা, হুজুরের লাই সব সমস্যা। বাকি ঘর ভাঙিয়ে নিয়ে গেছে, এটা সমস্যা নাই। বাকি বিয়ে দিচ্ছে না, জোর করে অস্ত্রের মুখে রেখে নিয়ে গেছে, এটা কোনো সমস্যা নাই। বাল্য ছোট মেয়েকে বিয়ে করছে, এটা সমস্যা নেই। সব সমস্যা হুজুরদের লাই, সব সমস্যা দাঁড়িওয়ালার লাই, সব সমস্যা টুপিওয়ালার লাই, সব সমস্যা নামাজিওয়ালার লাই। এইটুর মূল্য শুধু ওই দাঁড়িওয়ালা নামাজি এরা অপরাধ না হইলেও অপরাধী, এদের জোর করিলেও অপরাধী বানাইতে হবে। এটা হলো আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে। অপরাধ না হইলে এটা অপরাধী, তাকে বানাইতেই হবে। আর যদি আপনি হুজুর নামাজ আলেম দায়ী নাই, টুপি নাই, সমস্যা না, আপনি হাজারো অপরাধ করেন, আপনার অপরাধী নয়। তার পক্ষে অনেক গুণগাঞ্জা লোক আছে, অনেক মিডিয়াও আছে তার পক্ষে কথা কঞ্জা। আর আপনার জান কাড়ি ফেলবেন, সত্য কথা বলবি, আপনার খানা নাই, বাত নাই, প্লেট নাই। জন্য আমি হুজুরদেরকে বলবো, আপনারা সত্য পথে থাকেন, কোরআন হাদিসের পথে অটল থাকুন। আপনারা কতক্ষণ এতার পিছনে হাঁটেন, কতক্ষণ এতার পিছনে হাঁটেন, এত মানুষের পিছনে হেঁটে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হাঁটেন। আর আল্লাহ এবং আল্লাহ রসুল কোন তরিকায় নির্দেশ দিয়েছেন ইসলাম কায়েম করার জন্য, সেই তরিকায় আমাদেরকে হাঁটতে হবে। না হয় জীবনে কষ্টিনকালও দেশের মানুষ শান্তি পাবে না, ইসলামপন্থী শান্তি পাবে না, কোনো ওলামা ইকরাম, কোনো আলেম সমাজ, কোনো মুসলিম শান্তি পাবে না।